আফ্রিদিকে রক্ষার জন্যই ষড়যন্ত্রের জালে ফাঁসানো হয়েছিল বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এমডি সায়েম সোভান আনভিরকে। বসুন্ধরা গ্রুপের কাছে ১০০ কোটি টাকা চাঁদা দাবি করা হয়, আর এই চাঁদার দাবির পেছনে ছিল বিগত ফ্যাসিবাদী সরকারের চাপ সৃষ্টি করার কৌশল। মুনিয়ার মৃত্যুর ঘটনায় মূল আসামিকে আড়াল করতেই বসুন্ধরা গ্রুপ এবং তাদের মালিকানাধীন গণমাধ্যমকে টার্গেট করে পরিকল্পিতভাবে এই নোংরা খেলা সাজানো হয়। চাঁদা না দিলে পুরো দায় বসুন্ধরা গ্রুপের উপর চাপানো হবে বলে হুমকি দেওয়া হয়, কিন্তু বসুন্ধরা স্পষ্ট জানিয়ে দেয় অন্যায়ের কাছে তারা নতি স্বীকার করবে না। এরপরই মুনিয়ার মৃত্যু নিয়ে শুরু হয় রাজনৈতিক নাটক। এই নাটকের নেপথ্যে অন্যতম ভূমিকা পালন করেছিলেন গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান হারুনুর রশিদ, যাকে কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি হারুন চাচা নামে ডাকতেন। তাদের পুরো কর্মকাণ্ডের পেছনে পৃষ্ঠপোষকতা ছিল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের। আফ্রিদির নিয়মিত নারী সরবরাহের সুবিধাভোগী ছিলেন এরা। ফলে আফ্রিদিকে রক্ষা করার জন্যই মুনিয়ার মৃত্যুর দায় ষড়যন্ত্রমূলকভাবে বসুন্ধরা গ্রুপের উপর চাপিয়ে দেওয়া হয়। কিছু বুঝে ওঠার আগেই শুরু হয় একের পর এক নাটকীয় ঘটনা। ঘটনার মাত্র ১ ঘন্টা পেরোতে না পেরোতেই বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোভান আনভিরকে অভিযুক্ত করে আত্মহত্যার প্ররোচনার মামলায় দায়ের করা হয়। এমনকি রাত পোহানোর আগেই আদালতের আদেশ আসে আসামিরা কেউ দেশ ছাড়তে পারবেন না। এত তড়িঘড়ি মামলা, তদন্ত আর নিষেধাজ্ঞা দেখে তখন থেকেই প্রশ্ন উঠে, এর পেছনে কি বড় কোনো চক্রান্ত কাজ করছে? পরে একে একে বের হয়ে আসা তথ্যগুলো সেই সন্দেহকে আরো জোরালো করে। স্পষ্ট হয় মুনিয়ার মৃত্যুকে পরিকল্পিতভাবে ব্যবহার করে বসুন্ধরা গ্রুপের উপর ভয়ঙ্কর চাপ তৈরি করা হয়েছিল। ১০০ কোটি টাকা চাঁদা দাবি করা হয়েছিল সরাসরি। হুমকি দেওয়া হয়েছিল যদি টাকা না দেওয়া হয় তাহলে মুনিয়ার মৃত্যুর সম্পূর্ণ দায় বসুন্ধরার ঘাড়ে চাপানো হবে, আর মামলা ও মিডিয়া দিয়ে প্রতিষ্ঠানকে ধ্বংস করার চেষ্টা চলবে। মূল কারিগর হিসেবে উঠে আসে গোয়েন্দা পুলিশের তৎকালীন প্রধান হারুনুর রশিদের নাম। তার সাথেই সম্পৃক্ত ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। এই ত্রয়ীর একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক এবং তাদের জন্য নানা ব্যক্তিগত সুবিধা ম্যানেজ করতেন ইউটিউবার ও সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব তৌহিদ আফ্রিদি। বলা হচ্ছে আফ্রিদি ছিলেন তাদের নির্ভরযোগ্য ম্যান। নারী সরবরাহ, মাদক, অনলাইন অ্যাপসের মাধ্যমে গোপন চ্যানেল তৈরি, এসবই ছিল তার মূল অস্ত্র। তৌহিদ আফ্রিদি এবং মুনিয়ার মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়টি তদন্তে উঠে আসে, যেটা শুরু হয়েছিল স্ট্রিম কার নামের একটি অ্যাপ ব্যবহার করে। এই অ্যাপ ব্যবহার করে আফ্রিদি তৈরি করেছিলেন এক ধরনের নারী মডেল ইনফ্লুয়েন্সার নেটওয়ার্ক, যা ছিল মূলত প্রভাবশালী ব্যক্তিদের সার্ভিস দেওয়ার জন্য। অনলাইন জুয়া, মাদক, ডেটিং সব মিলিয়ে এই অ্যাপের পেছনে ছিল একটি গোপন ব্যবসা, এবং কাকতালীয়ভাবে কিছুদিনের মধ্যেই পুরস্কার হিসেবে তার পদোন্নতি হয়। তদন্তে মুনিয়ার ফোন, বার্তা, ভিডিও এসবের দিক পুরোপুরি উপেক্ষা করা হয়, বরং পুরো মনোযোগ দেওয়া হয় বসুন্ধরা গ্রুপকে কেন্দ্র করে কাহিনী সাজাতে। কিন্তু শেষ পর্যন্ত সত্য চাপা থাকেনি। পিবিআই এর দীর্ঘ তদন্তে স্পষ্টভাবে উঠে আসে মুনিয়া আত্মহত্যা করেছেন এবং এর পেছনে বসুন্ধরার কারো কোনো সম্পৃক্ততা নেই। আদালত সায়েম সোভান আনভিরকে মামলার দায় থেকে অব্যাহতি দেন, এমনকি বাদীপক্ষের আপিলও খারিজ করে দেন বিচারক। এরপর আবার নতুন নাটক শুরু হয়। আত্মহত্যার মামলা খারিজ হতেই আবার ধর্ষণ ও হত্যার অভিযোগ এনে আরেকটি মামলা করা হয়, যাতে বসুন্ধরার চেয়ারম্যান এমডি, তার স্ত্রী সহ পরিবারের আরো সদস্যদের আসামি করা হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তৌহিদ আফ্রিদির গ্রেফতারের পর একের পর এক চাঞ্চল্যকর তথ্য বের হতে থাকে। তার বাসা থেকে উদ্ধার করা হয় মোবাইল, ল্যাপটপ, হার্ড ডিস্ক সহ একাধিক ডিভাইস। ফরেনসিক তদন্তে এসব ডিভাইস থেকে আরো গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে ধারণা করছে সিআইডি। এর মধ্যে রয়েছে মুনিয়ার সঙ্গে তার সম্পর্কের বিস্তারিত, মডেল সরবরাহের ভিডিও, ছবি এবং মাদক লেনদেন সংক্রান্ত বহু তথ্য। এই গোটা ঘটনার পেছনে এখন যে চিত্রটি উঠে আসছে তা ভয়ঙ্কর। একটি তরুণীর মৃত্যু, যেটি ব্যক্তিগত ট্র্যাজেডি ছিল, সেটিকে উদ্দেশ্যমূলকভাবে রাজনৈতিক ও ব্যবসায়িক চাঁদাবাদীর অস্ত্র বানানো হয়েছিল। রাষ্ট্রযন্ত্র, প্রশাসন, কিছু দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক চক্র সব মিলিয়ে তারা চেষ্টা করেছিল বসুন্ধরা গ্রুপকে ফাঁসিয়ে দেওয়ার।